উড়ন্ত পুরীর যখন কাজটা করি তারপর আমার কাছে অনেকগুলো অফার আসে, বাট ব্যাক অফ দ্য মাইন্ড আমার চলছিল যে আমার কিছু কমিটমেন্ট আছে, যেটা আমি ছোটবেলায় করেছিলাম একজনকে, যে বিয়ের পর আমাদের সংসারটা যখন হবে চুটিয়ে সংসারটা করব, তারপরে ওর কাজও আছে আমার কাজও আছে, তো আমি ওটা ভুলে যাইনি। তো আমার উড়ন্ত পুরীর পরে, যার জন্য আমি তখনও কাউকে জানাইনি যে আই এম অ্যাবাউট টু গেট ম্যারিড, কি অবস্থায় ছিল। পরের দিন আমার ওখানে রিসেপশন ছিল, আমার হাজবেন্ড ছিল না বাড়িতে, ও গেছিল, যে ওখানে তো মানে যে জিনিসপত্র কিনতে হবে সেই জন্য গেছে, আমি যাইনি, মনটা ভালো ছিল না বলে। আমি বাড়িতে একা হাউ হাউ করে কাঁদছি, ওকে ফোনে পাচ্ছি না, কারণ ওটা এমন একটা জায়গায় নেটওয়ার্ক থাকে না যেখানে ও গেছে। পাগলের মতো কাঁদছি সারা রাত জেগে। ফাইনালি শুনলাম বাবা একটু বেটার। ওখানে রিসেপশনের সবকিছু শুরু হলে বিকজ লাস্ট মোমেন্টে কি করে ক্যান্সেল করতাম, তাও যদি শুনতাম যে না শরীর ডিটোরিয়েট করছে, যে সবকিছু থাক আমি চলে আসবো। মা এমনকি বলেছে বাবা অনেক বেটার। আমি ঠিক আছে। বিশ্বাস করবে না, ওখানে আমার রিসেপশনটা হয় তখন 5.5 ঘন্টার গ্যাপ ছিল, ওখানে 4টে অব্দি আমার ছিল টাইম নেওয়া ওই হলে। এখানে তখন 9:30 বাজে, 9:30 বাবা চলে যায়। পুরো আমার জিনিসটা অপেক্ষা করলো শেষ হওয়ার, মানে অনেক কিছু শুধু হচ্ছে আড়ালে যেতাম, চোখের জল ফেলতাম, চলে আসতাম। এটাই মানে কাজের ক্ষেত্রেও তাই অনেক কিছু ফেস করেছি আমি কাজের ক্ষেত্রেও। মানে জানো তো রেসিপ্রোকেশনে বিশ্বাস করি, মানে তুমি আমাকে যেটা দেখাবে সেটাই দেখবে, মানে এটা নয় যে আমি পাগলের মতো করে যাবো বা কিছু। ইটস লাইক আমি এখন মিরর হয়ে গেছি। ইউ কল মি সেলফিশ, আই এম সেলফিশ। কিন্তু ওই যে আমার না কোনো তাড়াহুড়ো নেই বা আমি কোনো র্যাট রেসে নেই, মানে আমার বিশ্বাস যে টাইমটা হয়তো বেশি লাগবে, বাট আই এম রেডি ফর ইট। আমি টাইম নিয়ে করতে গেছি, আমার তাড়াহুড়ো বা কোনো শর্টকাট দরকার নেই। পুরো ইন্টারভিউটা থেকে সবাই বুঝতে পারবেন ছেড়ে দিইনি, একটা ব্রেকে যেমন সিনেমা ইন্টারভেল হয় ওরকম একটা ইন্টারভেলে ছিলাম। এখন আমি ডেফিনেটলি কাজ করতে চাই, সেটা সবাইকে আমি বলে দিচ্ছি যে আমি কাজ ছেড়ে দিইনি। মানে আমার পিকচার যে এখনো আসে যে কেন তুমি কাজ ছেড়ে দিলে। জীবনে বিভিন্ন সময় আমাদের কাজ থেকে বিভিন্ন জায়গা থেকে বিরতি নিতে হয়, কেউ কেউ স্বেচ্ছায় নেন এবং কেউ কেউ আবার পরিস্থিতির কারণে নিতে হয়। তবে বিরতি মানেই সেই অধ্যায়টা যে পুরো শেষ তা কিন্তু নয়, সেটা অনেকেই দেখিয়েছেন। ঠিক যেমন দেখাতে চলেছেন ছোট পর্দার সকলের প্রিয় তুবড়ি অর্থাৎ সোহিনী। সোহিনীর সঙ্গে অনেকদিন পর দেখা, আমি বহু বছর বলতে যাচ্ছিলাম, বহু বছর, 2 বছর হচ্ছে তাই না, অ্যাকচুয়ালি 2 বছর। আমি বলছি ভেবেছি একবার, হ্যাঁ 2 বছর লং টাইম, যেখানে আর 2 বছর চুটিয়ে সংসার করার পর সংসার তো চলবেই, কিন্তু আবার কাজে ফেরার কথা, তাই তো? আবার কাজে ফেরার চিন্তা ভাবনা করছে। বিদেশে ছিলে সোহিনী, আমরা জানি নিজের নতুন জীবন শুরু করেছিলে, সেখান থেকে আবার বাড়িতে আসে। আগে শুনি কেমন আছো? আছি খুবই ভালো, মানে ওখানে গেলে এখানের কথা মনে পড়ে, এখানে থাকলে ওখানের কথা মনে পড়ে, এটা তো চলবে, বাট সব মিলিয়ে ভালো আছি। মিস করছো একজনকে বোধহয়? হ্যাঁ, 2 বছর সেই মানে ওখানটা নিজের সংসারটা পুরোটা গুছিয়ে নেওয়া। সোহিনী, সেই সময় জিজ্ঞাসা করা হয়নি, হঠাৎ করেই বিয়ে তারপর চলে যাওয়া, তো সেক্ষেত্রে এমন একটা জায়গা থেকে যেখানে তুমি মুখ্য চরিত্র অভিনয় করছো, ভালো ভালো চরিত্র পাচ্ছ, সেই সময় সিদ্ধান্তটা নেওয়া এবং অত্যন্ত অল্প বয়সে, মানে অনেকটা বয়স হয়ে গেছে, অনেকগুলো কাজ হয়ে গেছে তা নয়, সেই সিদ্ধান্তটা নিয়ে জানবো, সেটা সোহিনী খুব আনন্দে নিয়েছিল বোধহয়, তাই তো? হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে ব্যাপারটা কি ছিল যে আমার ইন্ডাস্ট্রিতে জার্নি শুরু হচ্ছে 2017 শেষ থেকে, ঠিক আছে? এবার সেই হিসাবে তারপরে কোভিড আসে 2 বছরের মাথাতে, ওখানে 2 বছর মোটামুটি চলে যায়। তারপরে আমি উড়ন্ত পুরীর যখন কাজটা করি তারপর আমার কাছে অনেকগুলো অফার আসে, বাট ব্যাক অফ দ্য মাইন্ড আমার চলছিল যে আমার কিছু কমিটমেন্ট আছে, যেটা আমি ছোটবেলায় করেছিলাম একজনকে, যে বিয়ের পর আমাদের সংসারটা যখন হবে চুটিয়ে সংসারটা করব, তারপরে ওর কাজও আছে আমার কাজও আছে, তো আমি ওটা ভুলে যাইনি। তো আমার উড়ন্ত পুরীর পরে, যার জন্য আমি তখনও কাউকে জানাইনি যে আই এম অ্যাবাউট টু গেট ম্যারিড, তখন আমি জাস্ট বলেছিলাম যে না আমার এখন একটু ইস্যুস আছে, তাই আমি পরে কাজ করব। তো তারপরে আমি যখন অ্যানাউন্স করি তখন সবাই অবভিয়াসলি বুঝতে পারে, বাট কোথাও যখন একটা যে রিপেন্ট করছি কেন নিলাম, এই জিনিসটা আমার কখনো হয়নি, বিকজ আমি এটা চেয়েছিলাম ছোটবেলা থেকে, একজনকে প্রমিস করেছিলাম, সেই প্রমিসটা আমি রেখেছি। এখন আবার 2 বছর চুটিয়ে সংসার করার পরে আমার টাইম এসেছে যে আমি কাজে ফিরবো, এবং সে আমাকে বলেছে যে না তুমি যাও গিয়ে কাজ করো। তো এখন সেই টাইমটা আছে যেখানে আমি মন দিয়ে কাজটা করবো। যে সময় কথার কোনো দাম নেই, মানে কথা রাখতেই মানুষ ভুলে গেছে, সেই সময় ছোটবেলার প্রমিস রাখা
সোহিনী কত বছরের জানো তোমাদের প্রেম? 10 বছরের বেশি বোধ হয় অ্যাকচুয়ালি নাকি? এই বছরে মানে 13 বছর কমপ্লিট হবে। 13, বাপরে, একদম এক যুগ পেরিয়ে গেছে আর কি একদম একদম প্রেমের। একদম। তো যাই হোক, সেই প্রমিস রাখা হলো, সেখানে গিয়ে সংসার একা হাতে গোছানো। সোহিনী হ্যাঁ। এক মেয়ে, তাই তো? মা বাবার আমার হচ্ছে মানে মেয়ে এক, আমার দাদা আছে। ও দাদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, 2 ভাই বোন। হ্যাঁ, 2 ভাই ছোট বোন। বলে তো একটু আদুরে। হ্যাঁ, হ্যাঁ, সেখানে গিয়ে অন্য একটা জায়গায় গিয়ে নিজের মতো করে সংসার করে, সেই সময় গোছানো সবটা দায়িত্ব অনেকটা। এটা আছে। আর তার থেকে মজার ব্যাপার হচ্ছে এখানে সংসারের কনসেপ্টটা অন্যরকম, আর ওখানে আমি সবকিছু, মানে আমাকে হ্যাঁ। বাসন মাজতে হবে, কাপড় কাচতে হবে, এভরিথিং। তো আমি যখন জাস্ট গিয়ে পড়েছি, আমার মা খুব মজা পেয়েছে। মা বলছে এবার দেখি কিরকম সংসার করছিস। বাট মা যখন ওখানে গেছিল, তো মা খুব অবাক হয়ে গেছিল যে মানে হ্যাঁ, আমি এটা ভাবিনি। আমি সিচুয়েশনে পড়লে মানুষ সব করে। তো সেখানে ঘুরেওছি, প্রচুর ঘুরেছি, হ্যাঁ, এবং ফাটিয়ে সংসারটাও করেছি, সবকিছু করেছি। ফলে আমার কোনো আক্ষেপ নেই যে অসুবিধাই আমি হয়নি, আক্ষেপ তো কেন, নেই। হ্যাঁ, কেন আমি ডিসিশন নিলাম, আমি খুব খুশি ছিলাম। বাট হ্যাঁ, এখন আবার ফিরে এসেছি। একদম ফিরে আসাটা দারুণ খবর। তো কাজ শুরু করবে ভাবছো, তাই তো সোহিনী? একদম একদম, এবার আমি কাজ শুরু করব। মাঝেও যখন আমি এসেছিলাম এমনি আর কি, এসে হ্যাঁ, চলে হ্যাঁ, হলো হ্যাঁ। ওরকম, তখন আমার কিছু অফার্স এসেছিল। বাট ওই যে আমার ছিল যে না, মানে এই টাইমটা আমাদের নিজেদের, তখন আমার ডিসাইড ছিল যে আমি এখানে যাব, ওখানে যাব, অলরেডি টিকিটস কাটা ছিল। তখন একটু কোথাও মনে হয়েছিল যে ইস, মানে যেহেতু আমি 2 মাস 3 মাস আগে এসেছিলাম, 3 মাস পরে যদি এটা আসতো এরকম। এবার সবকিছুই ভাগ্যে লেখা থাকে। তো আমার মনে হয় যে যেটা হওয়ার সেটা হবে। বাট এখন আই এম রেডি, যে যদি কোনো ভালো কাজের অফার পাই আমি আবার শুরু করে দেবো, সেই জন্যই আসা। ধারাবাহিক কি নাকি অন্য কোনো মাধ্যমেও চেষ্টা করবে তুমি এবার? অন্য কোনো মাধ্যমেও চেষ্টা করব, এবং ধারাবাহিক তো অবশ্যই, সেটি হচ্ছে আমাকে মানে তুবড়ি আমাকে যেটা একদম। বানিয়েছে, তো সেটা ধারাবাহিকই। তো ধারাবাহিকেও থাকবে, এবং অন্যান্য মাধ্যমে আমি চেষ্টা ডেফিনেটলি করবো। বেশ কিছু চরিত্র করেছে, এবং তুবড়ি হয়ে থেকে যাওয়াটা, মানে তুবড়িটা যেহেতু লাস্ট না, মানে আমার এমনও হয়েছে যে হ্যাঁ। ওখানেও, ওখানে তো প্রচুর বাঙালি, হ্যাঁ। আমাকে বলছে উড়ান তুবড়ি করতে না তুমি। তখন না কোথাও একটা এত দূরে গিয়ে, তখন আমার মনে হচ্ছে যে হ্যাঁ, মানে এটা একটা মানে পাও না আর কি, আর কি চাই আমরা। একদম 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 নতুন কাজ তো হবেই। কিন্তু সোহিনী, সব ভালো ভালো মাঝে প্রিয়জনকে হারানো, মানে সবটা ভালোর মধ্যে হয় না যে ওই একটা সুতো হয়তো ছিঁড়ে যায়, সেটা বোধহয় অনেকটা নড়িয়ে দিয়েছিল সোহিনীকে সেই সময়টা, বাবাকে হারানো। সিচুয়েশন হচ্ছে, আমি সবে বিয়ে করে গেছি, আমার মনে আছে 20th ফেব্রুয়ারি। আমার বাবা তখন অসুস্থ, বাট ওরকম নয় যে আমরা, হয় না দূরে, আমরা ভাবিনি যে বাবা চলে যাবে। এবার তারপর আমি যখন বাইরে চলে যাই, জাস্ট যাই, মানে সংসার তো দূরের কথা, তখন আমি জায়গাটা ঠিক করে বুঝে উঠতে পারিনি, করিনি। হঠাৎ করে খুব, এটা লোকে ভাববে যে হয়তো সিনেমার মতো ঘটনা, বাবা চলে যাওয়ার আগের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠি হচ্ছে কাঁদতে কাঁদতে, আমি স্বপ্নে দেখি পরের দিন বাবা চলে গেছে। বাবা কিন্তু তখন সুস্থ, বাবা তখন কথা বলেছে আমার সাথে, কিন্তু স্বপ্নটা দেখে না আমাকে নাড়িয়ে দিয়েছে। মানে এত বাজে স্বপ্ন। আমার হাজবেন্ড বলছে কি, হ্যাঁ মানে, আর তখন আমি হঠাৎ করে চলে যেতে পারবো না, আমি কাঁদছি। আমার হাজবেন্ড বলছে তুমি ভুলে যাও, মানে এটা একটা স্বপ্ন। আমি জানি না, মনটা ভালো লাগছে না। তারপর এই দিনকে রাত্রিবেলা মাকে ফোন করি, ফোনে পাচ্ছি না। এবার এমনি সময় ফোনে পাই না, তখন অত টেনশন হয় না যে আরেকবার করে নেবো। সেদিকে প্রথমবারই না আমি অধৈর্য হয়ে পড়লাম। তারপরে ফোন করেছি, বলছি বাবাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছি। তখন না আমার স্বপ্নটার সাথে রিলেট করলাম। আমি না, মানে আমি জানি ওই সময় কি অবস্থায় ছিল। পরের দিন আমার ওখানে রিসেপশন ছিল, আমার হাজবেন্ড ছিল না বাড়িতে, ও গেছিল যে ওখানে, তো মানে যে জিনিসপত্র কিনতে হবে সেই জন্য গেছে। আমি যাইনি, মনটা ভালো ছিল না বলে। আমি বাড়িতে একা হাউ হাউ করে কাঁদছি, ওকে ফোনে পাচ্ছি না, কারণ ওটা এমন একটা জায়গায় নেটওয়ার্ক থাকে না যেখানে ও গেছে। পাগলের মতো কাঁদছি সারা রাত জেগে। ফাইনালি শুনলাম বাবা একটু বেটার। ওখানে রিসেপশনের সবকিছু শুরু হলো, বিকজ লাস্ট মোমেন্টে কি করে ক্যান্সেল করতাম। তাও যদি শুনতাম যে না, শরীর ডিটোরিয়েট করছে, যে সবকিছু থাক, আমি চলে আসবো। মা এমনকি বলেছে বাবা অনেক বেটার। আমি ঠিক আছে। বিশ্বাস করবে না, ওখানে আমার রিসেপশনটা হয় তখন 5.5 ঘন্টার গ্যাপ ছিল। ওখানে 4টে অব্দি আমার ছিল টাইম নেওয়া ওই হলে। এখানে তখন 9:30 বাজে। 9:30তে বাবা চলে যায়। পুরো আমার জিনিসটা অপেক্ষা করলো শেষ হওয়ার, মানে আমি না কাউকে বলে বোঝাতে পারবো না। তারপর আমি যখন শুনেছি না, আমি তখন শাড়ি টাড়ি পরে যেরকম হয় ওখানে রিসেপশনে, সে যে আমি না কাউকে ওটা বলে বোঝাতে পারবো না, কতটা অসহায় আমি বোধ করেছি। মানে বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। মানে
কিন্তু নতুন জীবন শুরু এবং তারপরে মানে এটা অদ্ভুত একটা অনুভূতির মধ্যে দিয়ে গেছো সোহিনী সেই সময়টা তুমি। মানে ওরকম অসহায় আমি কোনোদিনও ফিল করিনি। তারপর আমি ছুটে এসেছি এখানে, তারপর আমি যখন ফেরত গেছি তখন আমি অনেককে চিনতে পারলাম আর কি। বলে না খারাপ সময় শুনতাম যে চেনা যায়, বাট ওই সময়টাতে আমি অনেকে চিনতে পেরেছি। মানে আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে গেছিলাম কজনের থেকে, যাদের জন্য মানে কারোর জন্য কিছু করে বলা উচিত নয়, কিন্তু কথাটা না যে কাউকে ভালোবাসি তার জন্য আমি সবকিছু করতে পারি, সেও করেছে। বাট যখন আমি দূরে চলে গেলাম মানে তারা ভুলে গেল, মানে তখন ভুলে গেল। আবার হয়তো এলে তখন তারা খুব ভালো হাই করবে, তো ওই মুহূর্তগুলো মনে গেঁথে যায় এবং মানুষকে বদলে দেয়, ম্যাচিওর করে দেয়। তুমি তো এমনিতে খুব শান্ত, আমার যেটা মনে হয়। খুব একটা রাগ দেখাতেও পারো না, খুব একটা অনুভূতি গুলো প্রকাশ বোধহয় নিজের মধ্যেই রাখো, কষ্ট হোক রাগ হোক। সেক্ষেত্রে এই মানুষগুলো যদি আবার ফেরে, তুমি তো মুখোশ গুলো বুঝে গেছো কারা মুখোশ পরা কারা নয়। মানে বুঝে গেছি, এবং আমি না মানে সবকিছুর ক্লোজারে বিশ্বাস করি। তো তারা যখন বলেছিলাম যে দেখো এই সময়গুলোতে আমি যে আঘাত পেয়েছি আর পসিবল নয়, মানে হয়তো ভবিষ্যতে কথাও বলবো, বাট একটা জায়গা নষ্ট হয়ে গেলে সেটা যাক, যারা যাওয়ার তারা যাবেই, কিন্তু থাকার তারা থাকবে। তাদেরও তো চিনলে নিশ্চয়ই। একদম একদম একদম। এবং সেই সময়টা যেহেতু মায়ের থেকে দূরে সোহিনী, মায়ের থেকে দূরে থাকতে হয়েছিল, কিছু করার নেই, তোমার ওখানে যেতেই হবে। মন তো এখানে, কিন্তু ওখানটায় তোমার মনকে জোর করে বসাতে হচ্ছে। সেইটা কতটা কঠিন তোমার মানে স্ট্রাগল ছিল? আমার স্ট্রাগলটা কিরকম ছিল যে আমার কষ্ট হচ্ছে যেখানে, আমি নর্মালি কি হয় হাজবেন্ডকে বলবো বা মাকে বলবো, আমি জানি মাও সেম যুদ্ধটার সাথে নিজেকে আর কি মানে কোথাও একটা হারিয়ে ফেলছিলাম আমরা সবাই। তো আমি সেখানে মাকে উল্টে আবার এটা নিয়ে কথা বলতাম না। আমার হাজবেন্ড সে দিন রাত চিন্তা করতো, মানে অফিস থেকে ফিরে এসে বলতে চলো হাঁটতে যাই করতে যাই। আমি জানি ও কি মোটিভ নিয়ে বলছে, যাতে আমি বাড়ি থেকে বেরোই। আমি বাড়িতে বেরোতে পারতাম না। আমি একবার বেরিয়েছিলাম জাস্ট বেসিক ফ্রুটস এন্ড অল কিনতে, আমি না চেনা জায়গায় মানে ধরো বাড়ির সামনে দুপা হলে যেরকম আমার মধ্যে লস্ট ফিল করছি। তো এই চিন্তাগুলো ওর মধ্যে ছিল বরাবর, ফলে আমি না ওকে আরো ওভার বার্ডেন করতে চাইনি। তো সেই সময় না, কারণ আমি মাকে চাইনি কষ্ট দিতে, হাজবেন্ডকে আরো টেনশন করবে। তো ওই সময় থেকে না একটা নতুন জায়গা, এখানে থাকলে কি তাও চেনা লোকজন আছে, ওখানে লোকজন বন্ধুকে খুব ভালো, তারা বলেছে একটু সময় লাগে। এই সময়টা না তুমি মজা সবার সাথে করতে পারো, দুঃখ শেয়ার তুমি কজনের সাথে একদম। তো ওই সময়টা গেছে মানে সোহিনীকে অনেক স্ট্রং করেছে, তাই না? অনেক স্ট্রং, আমাকে বড় করে দিয়েছে, তাই না? এখন বোধহয় আগে জীবনে যা যা ভুলগুলো করেছে, ভুল নয় ঠিক আছে, ওই লেসন সবকিছু সেগুলো বোধহয় আর সোহিনী এখন অনেকটা ভেবে চিনতে পদক্ষেপ, মানে এখন হয়তো ভুলগুলো অন্যরকম ভুল করবো, ওরকম ভুলও আশা করছি করবো না। একদম একদম। তুমি একটা কথা বললে একটু আগে যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, সত্যি কি তাই? যারা মনে রাখার তারা তো রেখেছে বোধহয়, রেখেছে সোহিনী। পুরোটা বোধহয় নয়, মানে না সব খাতে সেটা হয় না, এবং সেখানেই বোঝা যায়। মানে তার মানে এটা না যে তোমাকে প্রতিদিন বলতে হবে কি গো কেমন আছো কি করছো। আমার মনে হয় 2-3 দিন পরে হলো কি সব ঠিক আছে তো, এটাই না। একটা মানুষ কত ব্যস্ত হবে একটা মেসেজ করতে পারবে, সো ইটস অল অ্যাবাউট প্রায়োরিটিজ। আর আমি এখন হয়ে গেছি জানো তো রেসিপ্রোকেশনে বিশ্বাস করি, মানে তুমি আমাকে যেটা দেখাবে সেটাই দেখবে। মানে এটা নয় যে আমি পাগলের মতো করে যাবো বা কিছু। ইটস লাইক আমি এখন মিরর হয়ে গেছি। ইউ কল মি সেলফিশ, আই এম সেলফিশ। একদম। আরে এই তো মানে আমিও তোমার মধ্যে খানিকটা বদল দেখলাম। সেই তুবড়িকে যে দেখেছিলাম সেই সময় বেশি তুবড়ি হয়ে উঠেছে আমার মনে হচ্ছে। মানে এখন বোধহয় চুপচাপ কিছু সহ্য করার মেয়ে বোধহয় সোহিনী নাও। করেছো সোহিনী সেই সময় চুপচাপ অনেক কিছু সহ্য, অপমান রাগ কিছু অনেক কিছু, শুধু হচ্ছে আড়ালে যেতাম, চোখের জল ফেলতাম, চলে আসতাম। এটাই মানে কাজের ক্ষেত্রেও তাই অনেক কিছু ফেস করেছি আমি কাজের ক্ষেত্রেও। মানে অনেকে যেরকম ভীষণ হেল্প করেছেন, অনেকে সেরকম কিছুই না। মানে আমি সেই হিসেবে নতুন এসেছি, আমাদের জার্নি মানে তুলনাতেই আসে না, কিন্তু একটু ডমিনেট করার চেষ্টা। আবার সেম টাইমে আমি এমন সিনিয়রদের বেশি বাচ্চার মতো আগলে রেখেছে, বাবা বাচ্চা করে রেখেছে। তো মানে লাইফ ইজ আ মিক্সচার অফ অল দিস থিংস। টক ঝাল মিষ্টি না তো হবে কি করে। একদম। কিন্তু তুমি এই যে এতটা শান্ত নিজের মধ্যে থাকা মানুষ, সেখানে মানে এটা সকলেই বলেন যে ইন্ডাস্ট্রিতে তো তুমি যতটা বেশি ওপেন আপ করতে পারবে, যত হাই হ্যালো যত থাকতে পারবে তত ভালো। ওটা শেষ।
মানে সেটা তো বেশ কঠিন। ভীষণই কঠিন, কিন্তু ওই যে আমার না কোনো তাড়াহুড়ো নেই বা আমি কোনো র্যাট রেসে নেই। মানে আমার বিশ্বাস যে টাইমটা হয়তো বেশি লাগবে, বাট আই এম রেডি ফর ইট। আমি টাইম নিয়ে করতে চাই, আমার তাড়াহুড়ো বা কোনো শর্টকাট দরকার নেই। এই যে কলকাতায় এসছো, এক্ষুনি আমার কাজ পেতে হবে সেটা বোধহয় না সত্যি না। না দারুণ একটা চরিত্র পেতে না। হবে, মানে লিড হ্যাঁ, পেতে হবে, হ্যাঁ, সেটাও তো নাও। না, আমার হচ্ছে যে আমি মানে এমনও হয়েছে যে আমি ভেবেছি যে আমার টাইম লাগবে, মাসের পর মাস আমি লেগে থাকবো, এটা না যে আমি হাত পা ছেড়ে দিয়ে বসে থাকবো, বাট আমার ওটা নেই যে আমার এই মুহূর্তে আমি যেটা পাবো সেটা করে নেবো, করে নেবো। একটু দেখতে চাই ভালো চরিত্র পেলে, এটা নয় যে লিডই, কারণ আমার স্পাইনের ইস্যু হয়েছে, সো লিড আচ্ছা। হলে আমার সেই চাপটা হয়ে যাবে। তো আমি এখন লিডের জন্য ভাবছি না। এবার যদি এরকম কোনো অফার্স আসে যে হ্যাঁ ধরো তোমাকে এরকম একটা সময়সীমা বেঁধে দিলাম, তুমি সেটা ঠিক আছে, বাট চরিত্রটা দারুণ লাগবে, চরিত্র হবে খুব ভালো চরিত্র পেলে আমি করব। আর লিড যদি হয়, ওনারা যদি বলেন যে হ্যাঁ আমরা তোমাকে চাই, এই পার্টিকুলার ধরো আমাদের যেরকম মানে 12-14 ঘন্টা কাজ হয়, সেখানে হচ্ছে যদি বলে আমাকে যে আমি এই টাইমটার বাইরে তোমাকে করাবো না, সেটা তাদের ব্যাপার, আমি তাদের উপর চাপিয়ে দিতে পারি না, বিকজ একটা মেগা সিরিয়ালে কি চাপ মানে আমরা সবাই জানি, সুতরাং আমি সেটা চাপিয়ে দেবো না। বাট আমার চরিত্র করতেও কোনো অসুবিধা নেই, কারণ আমার স্পাইন ইস্যুটা হয়ে গেছে, মানে রেস্টও দরকার। হ্যাঁ, মানে নিজেকে টানা সময় দেবে, ব্যাপারটা সেই চাপ হয়ে টানা যাবে, সব একদমই একদমই তাই। তো এর মধ্যে অনেকে নিশ্চয়ই, ও তার আগে সুখবর নাকি বিয়ের 2 বছরের মাথাতে কলকাতায় এসে সুখবর দিয়ে দিয়েছে, নতুন সদস্য এসে গেছে। কইছে নতুন সদস্য নিচে দাঁড়িয়ে আছে, তোমার সাথে দেখা করালাম, নামকরণটা হলে তোমাকে আমি জানাবো। অনেকেই ভেবে ফেলেছেন হ্যাঁ, মানে মা হতে চলেছে সোহিনী 2 বছরের মাথায়, এত সুন্দর। আমার কাছে ফোন মেসেজ চলে এসছে যে কি রে, লিঙ্কটা ক্লিক করো, বুঝতে পারবে, সেটার জন্য গাড়ি কিনেছে সোহিনী, তাই তো? অ্যাকচুয়ালি তুমি থ্যাংক গড বলে এটাতেও গাড়ি কিনে মানে নিচে দাঁড়িয়ে আছে ভাব। হ্যাঁ, তাহলেও সদ্য হলে এত তাড়াতাড়ি দাঁড়িয়ে যাওয়া তো সবই সম্ভব, সবই হ্যাঁ, মানে সম্ভব। আগে না খুব মনে হতো কেন এরকম করেছে, এটা করার কথা নয়, এরকম লিখে দেবে। এখন প্রচন্ড হাসি। মানে আরো একটা তোমার মজার কথা বলি, এটা তোমার বলা হয়নি, সেটা হচ্ছে আমি যখন চলে গেছিলাম ইউটিউবে, একটা হেডলাইন দেখেছিলাম আমার ছবি ব্ল্যাক এন্ড হোয়াইটে, চলে গেলেন উড়ন্ত উবড়ি। ঠিক আছে, ক্লিক করলে তুমি জানতে পারবে যে আমি এখান থেকে চলে গেলাম, সাদা কালো ছবি। আর কমেন্টে দেখছি সবাই লিখেছে আপনি এমনভাবে লিখেছেন জানো উনি, আমি সেটা পুরো হাসছি। এরকম হয়, মানে অনেকে তো ছাদ থেকে পড়ে চলে গেলেন, এইসব দিনে তোমার পাহাড় থেকে পড়ে গেলে। হ্যাঁ, আমি আবার মাকে পাঠিয়েছি, মা দেখো চলে গেছে। মা বলছে যে এগুলো কি, বললাম না তোমাদের এগুলো হয়তো একটু স্বাভাবিক, আমার মজাই লাগছে। হাজবেন্ড কে দেখেছি, দেখো দেখো চলে গেলেন ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি। আমি মোমবাতি দাও সদস্যটাকে দেখিয়েছো? হ্যাঁ 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 হ্যাঁ, সে হাহা রিয়াক্ট করেছে। আমি বলছি হাহা রিয়াক্ট করছো, বলছে যে হ্যাঁ এগুলো মজাই লাগে দেখে, আমি অনেকদিন মিস করেছি। একদম একদম একদম, এরকম অনেক হেডলাইন্স ও দেখেছে, তো এগুলো এখনো মজা পাচ্ছে একদম। তো সোহিনী, আর বেশি সময় নেবো না, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করবো, আবার তো এখান থেকে 0 থেকে শুরু করা নয়, কিন্তু অনেকটা বদলেছে, 0 নয় অবশ্যই, কিন্তু 50 তো বলা যেতেই পারে। অনেক কিছু বদলেছে, অনেক নতুন মানুষ এসেছেন, সেক্ষেত্রে কি একটু ভয় লাগছে যে আবার যেহেতু শুরু করা, মানে প্রমাণ তো করে দিয়েছিল একটা জায়গায়, কিন্তু আবার করতে হবে সেইটা? অ্যাকচুয়ালি 2022-এর শেষে, মানে ডিসেম্বর অব্দি লাস্ট কাজ করেছি, 2023 থেকে আমি করিনি। তো তারপরে না আমি দেখছি অনেকটা চেঞ্জ হয়ে গেছে ইন্ডাস্ট্রি, মানে এই কয়েক বছরের, জাস্ট মানে 2-3 বছরের ব্যাপার। হ্যাঁ, কিন্তু এই 3 বছরে না ইন্ডাস্ট্রিটা অনেক বদলে গেছে। তো ওই দেখি আর কি, মানে ফিঙ্গার্স ক্রসড, পজিটিভ ভাবছি, বাট আমি বুঝতে পারছি যে লড়াইটা খুবই কঠিন হতে চলেছে। নাও হতে পারে, হ্যাঁ, বাট আই এম রেডি ফর ইট। মানে যেটা আসবে, ওই যে বললাম আমার কোনো তাড়া নেই, বাট আমি লেগে থাকবো, তো দেখা যাক। একদম একদম। তো এখন এখানে তাহলে কাকিমার সঙ্গেই সময় কাটানো হচ্ছে, কি করছো মানে কলকাতায় এসে কিভাবে সময়টা কাটাচ্ছে একটু শুনি। সবার আগে এসে যেটা করছি, জেট ল্যাগ কাটাচ্ছি। আমি সকালবেলা ঘুমোচ্ছি, দুপুরে উঠছি, কারণ আমি ওই টাইমে চলছি। তো সেটা হচ্ছে, আর সাইড বাই সাইড ওই যে নতুন সদস্য, তাকে নিয়ে মাকে নিয়ে একটু লং ড্রাইভে যাচ্ছি। হ্যাঁ, এসে ফুচকা খাচ্ছি, বিরিয়ানি। মা বলছে তুই এখন এখানে আছিস, টেক ইট ইজি। আমি বলছি হ্যাঁ, মানে ঠিক আছে, ডায়েট জিনিসটা তো হলো না আমার দ্বারা, এতদিন এগুলো মিস ডায়েট করো এটা, মানে তুমি বলবে এটা তুমি জাস্ট মানে আমার সিরিয়ালের যে কোনো কাউকে তুমি বলো যে সোহিনী কি ডায়েট করে, আরো লুকিয়ে লুকিয়ে মনে হয় করে, তারা মানে হোপলেস হয়ে গেছে আমাকে নিয়ে। আমি ভাত ডাল এগুলো সব নিয়ে যেতাম,
जिसको देता है छप्पर फाड़ के देता है भगवान, গড গিফটেড নাকি ডায়েট না করে এরকম খুব ভালো। কিছু বলার নেই এরকম। কিন্তু তুমি সিরিয়ালের কথা বলে স্বস্তিকের সঙ্গে এখনো নিশ্চয়ই তোমাদের খুব ভালো বন্ধুত্ব ছিল, ভীষণ। মানে তুমি বিয়ের সময় ও বোধহয় জয় প্রকাশ বোধহয় তোমার জয় সূর্য সরি জয় সূর্যকে বোধহয় নিয়েও আসে ওই সময়। হ্যাঁ, আর ওই তো ভান্ডাটা পড়েছে, ওই তো সবার আগে ওই আইবুড়াতে পিকচারটা দিয়েছে আমার বিয়ে। ও বলছে যে না আমি বোমটা ফাটাবো, ঠিক আছে করো তুমি, তোমার বিয়ের সময় আমি করবো। তো এরকম। আর যেটা ভালো ব্যাপার হচ্ছে আমি যখন এখানে ছিলামও না, তখন হচ্ছে আমার মা এখানে ছিল, ও এসে এসে মার সাথে দেখা করে গেছে এন্ড এভরিথিং। মানে আমি জানতামও না, বাবারও লাস্ট টাইমে তখন আমি সবে ওখানে গেছি, আমি জানতামও না। আমি মাকে ফোন করেছি, আমি দেখছি ও বাড়িতে বসে আছে, আমি তো জানিও না। বলে হ্যাঁ কাছে ছিলাম, চলে এলাম। আমার বাবার জন্য লাড্ডু টাড্ডু নিয়ে এসে তখন থেকে সবসময় ছিল ভালো বন্ধু। হ্যাঁ হ্যাঁ, তো জেনুইনলি ভালো বন্ধু। কাছ থেকে ভালো বন্ধু পাওয়া যায় তাহলে, মানে ইন্ডাস্ট্রিতে একদম পাওয়া যায়, তাই না? তবে সেই সময় নানান গসিপ তো শোনা গেছে, সেটা একদম ভেঙে চুরে চুরমার করে সব থেকে ভালো কথা কি বলতো, আমরা এই গসিপটাকে খুব এনজয় করেছি। মানে কিন্তু আমি বললাম যে আমার দিকটা তো ঠিক আছে, সেট হয়ে গেছে, ওর দিকটা তো ওকে কেস যাবে না। না ঠিক আছে, লোকে ভাববে যে কমিটেড, এখন লোকজন বুঝতে পারবে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। যাই হোক, তো যাই হোক, দারুণ একটা, আরো অনেক কথা বাকি থেকে যায়, তাই না বলো? ঠিক আছে, হবে, আস্তে আস্তে হবে। মানে ওইভাবে না, মানে আমরা আমাদের সত্যি কথা বলতে আমরা এটা বোঝা, আমরা কোনোদিন এইভাবে আড্ডাটাই হয়। এক্স্যাক্টলি, আমরা প্রথমবার এইভাবে আড্ডা দিচ্ছি, কারণ উড়ন্ত ব্রিজ সেটে তুবড়ি প্রচন্ড ব্যস্ত থাকতো ছোটাছুটি করতে, প্রতিবাদ করতে, ঝামেলা করতে। সত্যি তাই। তো যাই হোক, শান্ত মাথায় আবার নতুন কাজ হোক। সোহিনী, তোমার অনুরাগীরা জিজ্ঞাসা করতেন নিশ্চয়ই কবে ফিরবা, এরকম কি শুনেছো যে অনেকে ভেবেছেন বিয়ে হলো কাজ ছেড়ে দিলে? এইটা তুমি একটা খুব ভালো পয়েন্ট বললে। অনেকেই এরকম লিখতেন যে কেন ছেড়ে দিলেন, মানে এটা না যে আপনি কি ছেড়ে দিলেন, কেন ছেড়ে দিলেন, পোর্টালেও বেরিয়েছিল যে আমি ছেড়ে দিয়েছি। এবার সবাইকে বলা তো সম্ভব না, আশা করি ইন্টারভিউটা দেখে সবাই বুঝতে পারবেন ছেড়ে দিইনি। একটা ব্রেকে, যেমন সিনেমা ইন্টারভেল হয়, ওরকম একটা ইন্টারভেলে ছিলাম। এখন আমি ডেফিনেটলি কাজ করতে চাই, সেটা সবাইকে আমি বলে দিচ্ছি যে আমি কাজ ছেড়ে দিইনি। মানে আমার পিকচার যে এখনো আসে যে কেন তুমি কাজ ছেড়ে দিলে, সো আমি কাজ ছেড়ে দিলে আমার খুব মনের কাছের জায়গা, সো আমি আছি। এবং না, এই ধারণাটা আসলে খুব আছে যে বিয়ে পর কাজ ছেড়ে দিলেন, বিশেষ করে অভিনেত্রীদের ক্ষেত্রে সেটা কিন্তু এখন হয়ই না, ছবিটাই বদলে গেছে। বিয়ে করে মা হয়ে সুন্দর সকলে সেকেন্ড ইনিংস শুরু করছেন বা কাজ করে যাচ্ছেন, সেকেন্ড ইনিংসও নয়, কাজ করে যাচ্ছেন। তো যাই হোক, সুখবর আসুক, কাজের সুখবর আসুক খুব শীঘ্রই, আমরা নতুন ভাবে আবার সোহিনীকে দেখতে পাই। তো যারা ভেবেছিলেন ছেড়ে দিলেন, অনেকে একটু মন খারাপও হয়েছে, মন খারাপ করবেন না। সোহিনী তাদের জন্য কি বলবে? আবার আমি আসছি। হ্যাঁ, মানে আমি আবার আসছি। এন্ড সত্যি কথা বলতে 3 বছর কম টাইম নয়, অনেকটাই সময়। 3 বছর হয়ে গেল? আমি বললাম 2 বছর ফার্স্টে। হ্যাঁ সরি, হ্যাঁ, মানে 23, 24, 25 3 বছর গন চোখের পলকে। তো আমি এটাই বলতে চাই যে এখন অব্দি, মানে আমি লাস্ট 2-1টা ছবির মধ্যেই ওখানে একজন কমেন্ট করেছেন যে আপনি সিরিয়াল ছেড়ে দিলেন। তো এই যে 3 বছর ধরে এই জিনিসটা যে আছে, এটা আমার ব্লেসিং। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এই সময়টাতে, যেখানে আমি টোটালি দূরে ছিলাম। তো এভাবে পাশে থাকবেন, আশা করছি সামনে কিছু একটা আসবে।